তৃণমূল কংগ্রেস ডিমান্ড করছে, তাকে বলছে যে আপনি সিসিটিভি ফুটেজ দিন। বলছে আমি জানি না সিসিটিভি ফুটেজ আদৌ আছে কি না। কই, আমরা তো পেয়ে গেলাম ফুটেজ। যদি চোখ খুলে রাখতে হয় তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। যদি চোখ আর কান বন্ধই রাখেন তাহলে বুঝতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতে তিনিও শিকার হয়েছেন, এই ষড়যন্ত্রে তিনিও শিকার হয়েছে। আমরা খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এটা ভোট অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা মানুষের অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা কিন্তু গণতান্ত্রিক অপরাধ। আবারও বলি, 24 ঘন্টা পেরিয়ে গেছে, ফুটেজ কোথায়? ফর্ম 6-এর নামগুলো কোথায়? ফর্ম 6 কারা জমা দিয়েছেন সেইটার তথ্য কোথায়? আর আবার অবিরাম আজকে 31শে মার্চ আবারও তাদের চিফ ইলেকশন কমিশনকে চিঠি তো দেয়াই হয়েছে, এবং আমরা আবার ডিমান্ড করছি গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষকে সোচ্চার করা। ভাবুন তো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমস্ত ডিক্লেয়ার্ড হয়ে গেছে, প্রত্যেকটি প্রার্থী ব্যস্ত তার প্রচারে। এইটাই তো নিয়ম, প্রচার করব, সমর্থন চাইব। ভারতীয় জনতা পার্টি ধাপে ধাপে কেসে কেসে লিস্ট বের করছে, এখনো অসম্পূর্ণ, কিন্তু তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে। ফলে আপনাদেরকে আমরা ভিডিও দেখালাম, আপনাদেরকে আমরা এই প্রমাণ দেখালাম হার্ড কপি, যেখানে পরিষ্কার করে একজন আবেদনকারীরা রয়েছেন, একটা কয়েকটি উদাহরণ দিয়েছি, যারা ফর্ম 7-এর মাধ্যমে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে, আর ফর্ম 6-এর মাধ্যমে অবৈধ ভোটার যারা এই রাজ্যের ভোটার নয়, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা অনুপ্রবেশকারী। কোত্থেকে অনুপ্রবেশ হচ্ছে? বিভিন্ন রাজ্য থেকে যে অনুপ্রবেশ হচ্ছে, ওইখানে ফর্ম 8 দিয়ে অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য এখানে জমা দেও, ফর্ম 6-এর মধ্যে ঢুকে উল্টো পাল্টা ভোট দিয়ে এখানকার ডেমোগ্রাফি পাল্টে আবার ফেরত যাওয়া। ভারতীয় জনতা পার্টি এতই যদি কনফিডেন্ট ছিলে যে সরকার গঠন করতে পারবে, তাহলে এই SIR করার বা কি দরকার ছিল, আর এই ষড়যন্ত্র করার কি দরকার? বুঝতে পারছেন তো? মানে একবারই বোঝাই গেল পরিষ্কার যে তারা প্রস্তুত নয়, তারা নিজেরা ইনসিকিওর, তারা জানে তারা হারছেন, এবং তাই জন্যে এই চেষ্টা করা। আমরা আজকে ইলেকশন কমিশন কাছে যে দাবিটা রেখেছি সেটা পরিষ্কার বললাম। এই লড়াইটা কবে থেকে আরম্ভ হয়েছে দেখুন, সেই ফেব্রুয়ারি মাসে 2025-এ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাতে ভোটার লিস্ট সামনে দেখিয়ে দিল, দেখুন ডুপ্লিকেট ভোটার। দেখিয়েছিল কি না আপনারা স্মরণ করুন। যে উত্তরপ্রদেশের নাম আছে এখানেও আছে, ঝাড়খণ্ডে নাম আছে এখানেও আছে, বিহারে আছে নাম এখানেও আছে। তখন থেকে ডুপ্লিকেট ভোটার, সেই নিয়ে লড়াই আরম্ভ হলো। তারপর ডুপ্লিকেট, অ্যাবসেন্ট এই ভোটারগুলো বাদ দেয়া, আর এই লড়াইটা তিনি নিয়ে গেছেন সুপ্রিম কোর্ট অবধি, কারণ বৈধ ভোটারকে বাদ দেওয়া হচ্ছিল। ফলে এইটা না হলে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে, আজকে দেখুন তো অ্যাডজুডিকেশনের মাধ্যমে প্রথমে তো সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম পরিষ্কারভাবে বের করেনি, 24 তারিখে রিলিজ হলেও দেখতে দেখতে 28 তারিখ হয়ে গেল। তারপরে 1, 2, 3, 4 অ্যাডজুডিকেশন বের করলো, ডিসপোজাল হয়েছে। ডিসপোজালে ম্যাস ডিলিশন, মানে ভর্তি ডিলিশন হয়ে যাচ্ছে। যেই অ্যাডজুডিকেশনে কাগজ জমা পড়েছে অধিকাংশ সেই ভোটারদের নাম বাদ যাচ্ছে, শুধু ডিলিশন হচ্ছে, ইনক্লুশনের কোনো নেই। ইনক্লুশন হচ্ছে ফর্ম 6-এর মাধ্যমে ইললিগাল ভোটার্সদের ঢোকানো হচ্ছে। এইটা আমাদের বলা ছিল। এই বিষয়টা এত সিরিয়াস হয়ে যাচ্ছে, ইট ইজ অফ গ্রেভ কনসার্ন, এবং ইট ইজ হিটিং এট দ্য ডেমোক্রেসি। সামনে গণতন্ত্রের একটা পরীক্ষা, মানুষ ভোট দিতে চায়, এবং সেই ভোট অধিকার কেড়েও নিচ্ছেন, আর যাদের হাতে দিচ্ছেন তাদের এই অধিকার নেওয়ার কথাই নয়। ভারতীয় জনতা পার্টির এই ষড়যন্ত্র, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছত্রছায়া সিইও অফিসের মাধ্যমে, যিনি পুরোপুরি আমাদের সামনে অস্বীকার করেন, অসহায় বোধ করেন, এবং বলছেন তার হাতে কোনো ক্ষমতা নেই। মেদিনীপুর, সন্দেশখালী, এগুলো নিয়ে, এগুলোতে কতগুলো জমা পড়েছে তার কোনো তথ্য? মুর্শিদাবাদ আমরা যেটুকু পেয়েছি, যারা সত্যি ওখানে অ্যালার্ট, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, তারা বলছে মুর্শিদাবাদ প্রায় 200টা ফর্ম। তো
তো 50টা করে যদি আর 4 জন কই আসেনি, তো একজনই তো বস্তা করে এলো। মেদিনীপুরে 800টা ফর্ম 6, সন্দেশখালী 2000। কাপুরুষ লড়তে জানে না, ভোটার লিস্ট ম্যানিপুলেশন করছে, ইভিএম ম্যানিপুলেশন করব, শুধু ম্যানিপুলেশন দিয়ে মানুষের ভোট কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে একটা বাংলার তারা মনে করছেন সিট তারা পাবেন। আর অন্য যে কোনো বাইরে জায়গায় আজকে খণ্ডযুদ্ধ দেখলাম আমরা, যে মানে তৃণমূলের যে কোথায়? সিইও অফিসের বাইরে, সেখানে প্রচুর পরিমাণে মানুষজন গেছিলেন, বিজেপির সমর্থকরা বাঁশ টেনে তুলতে পারেননি, তুললে ওই বাঁশ দিয়েই মারপিট হতো। এরকম একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সিইও অফিসের বাইরে। দেখুন, এই বিষয়টা এই জায়গায় পৌঁছে তো দিয়েছে, অবশ্যই এই জটিলতা তার দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সিইও অফিস এখানে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আসলে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছে গেছে তার সমর্থনে সমর্থকরা পৌঁছেছেন, ওখানে স্লোগানিয়ারিং হয়েছে অবশ্যই, কারণ এই কারচুপি যেটা চলছে, ভোটার লিস্ট ম্যানিপুলেশন যেটা চলছে, অবৈধ কাজ যেটা চলছে সিইও অফিসের ওইখানে চলছে, এটা তো আশ্চর্যের বিষয়। ফলে ওখানে স্লোগান ইত্যাদি হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কী নিয়ে বিষয়টা বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হল্লা করো, হল্লা করতে হাল্লা পার্টি, তো হাল্লা পার্টি, গুন্ডা পার্টি, ওরা ওটাই জানে। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে, এছাড়া ওরা জানেটা কি। ওখানে শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো, একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হাল্লা করছে। কত লড়াই করছে, কার লড়াই? এটা কার জন্য লড়াই? মানুষের ভোট অধিকার যেটা বাদ যাচ্ছে তার জন্য কি তারা স্লোগান দিচ্ছিল না। তাদেরকে বলেছে স্লোগান দাও, তারা জানেই না কোনো, এবং তারা বিজেপি মাঠে ময়দানে নেই, এসআইআর এর মানুষের পাশে নেই, ভোটার লিস্টে নাম বাড়ছে তাদের কিছু এসে যায় না, ভোটার লিস্টে নাম ঢোকানোর জন্য তারা ব্যতিব্রস্ত অবৈধ ভোটারের। দিদি, আজকে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়েছিলেন, যেটা নিয়ে এর আগেও তারা দিল্লিতে গিয়েছিলেন, সুকান্ত মজুমদার সহ। তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুনের হুমকি দিচ্ছেন, সেটা কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মী সমর্থকদের, এবং তার জন্য ওনার প্রচার বন্ধ করা হোক, যেটা দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রী কোথায় খুনের হুমকি দিয়েছে? মুখ্যমন্ত্রী কবে খুনের হুমকি দিয়েছে? মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সকলকে সচেতন করছে। আরে হুমকিটা দিলীপ ঘোষের কাছ থেকে শিখবেন, শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনবেন, অর্জুন সিং এর কাছ থেকে শুনবেন, রাহুল সিনহার কাছ থেকে শুনবেন। যেই বাড়িতে আমরা এখন বসে আছি, যে পলিটিক্যাল অফিসে, এই বাড়িতে তো হামলা করেছিল,